আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদেরকে ব্র্যান্ড নিউ কোর্সে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই বছরে তোমরা যারা 9 বা 10 এর স্টুডেন্টরা আছো, তোমাদের সবার জন্য আমাদের স্পেশাল কোর্স আজকে থেকে শুরু হচ্ছে। আজকের ক্লাসটা পাবলিক হচ্ছে, বা আমাদের ফ্রি পাবলিক মানে ফ্রি উইক চলতেছে। তোমরা সবাই এই ক্লাসগুলোতে তোমরা এখন অ্যাটেন্ড করতে পারবা। আর যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো তারা তো আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও ক্লাস করতে পারছো। তার সাথে তোমরা আরো যেই ফ্যাসিলিটিস গুলো আছে, রেগুলার এক্সাম দেয়া এবং সবগুলো ফ্যাসিলিটিসই পেয়ে যাবা। আমি একটা কথা বলে রাখি যে আমরা যে এই যে প্রোগ্রামটা যে চালু করেছি, এটার একটা মেইন কাহিনী হচ্ছে যে এইখানে কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে। এখানে তোমরা এমসিকিউ, সিকিউ, তারপরে অ্যাডভান্স প্রবলেম, বেসিক প্রবলেম সব কিন্তু তোমার একটা কোর্সেই সলভ হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা টাকা কিন্তু খুবই কম নিচ্ছি। যে 1 বছরের জন্য আমাদের 9-10 এর ম্যাথের কোর্স ফি 1250 টাকা, আর হায়ার ম্যাথের জন্য 1250, এরকম করে 7টা কোর্স আছে। 7,500 টাকা কোর্স ফি হয় ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি এবং হচ্ছে ইংলিশ। এইরকম 7টা কোর্স আছে, 7,500 টাকা হয়। টোটাল 5,000 টাকা এককালীন পে করলেই তোমাদের 1 বছরের জন্য একবারে পুরো 9 এবং 10 পুরাটাই একবারে পড়াই দেওয়া হবে, পুরাটাই। তো ঠিক আছে, আমরা শুরু করি। এটা দরকার নেই, আমাকে একটু ফেসবুকটা ফেলে দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, মেকা এক্সাম থাকবে না ক্লাসে? হ্যাঁ, মেকা এক্সামও থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। এই সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? শুনতে পেলে ক্লিয়ার কথাটা লিখে দাও। শুনতে পেলে ক্লিয়ার কথাটা লিখে দাও। আচ্ছা, অন্যটা দিলেই তো দাও, এই জায়গায় দাও। অন্যটা দিলে কোনটা? এটা। আচ্ছা, ঠিক আছে। গেল। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। স্যার দেখা যাচ্ছে না, এটা কিসে দেখা যাচ্ছে না? দেখো তো। ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, সেটা বলতেছে, ইয়াতে ক্লিয়ার বলতেছে। তো ঠিক আছে, আমাদের আজকে আমরা শুরু করব বাস্তব সংখ্যা। সবাই 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 রেডি হয়ে যাও। বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা সবাই রেডি হলে রেডি কথাটা লিখে দাও। সবাই যদি রেডি হয়ে যাও, রেডি কথাটা লিখে দাও। আমরা বাস্তব সংখ্যা শুরু করে দেই। বাস্তব সংখ্যা। এই যে বাস্তব সংখ্যা যে জিনিসটা আছে, এই বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তোমাদের প্রথমত যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ। এটা তোমাদেরকে আগে জানতে হবে। বাস্তব সংখ্যাকে কত ভাগে ভাগ করা যায়? তোমরা কি জানো বাস্তব সংখ্যাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? বলো। হ্যাঁ, এই কোর্সে ইতিমধ্যেই স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে। তুমি একটু মানে ছবি এবং ইয়েটা দেখো ক্লিয়ার কিনা, যে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় বলো। কত ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করব। তাই না? এইটার একটার নাম হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ সংখ্যা, ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। এই বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, আর মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার। আরেকটার নাম হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে
ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা দুই প্রকারের, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। তোমাদের কোশ্চেন জাগে না যে কোনটা অমূলদ কোনটা অমূলদ? কোশ্চেন জাগে তো। এই কোশ্চেন গুলোর অ্যান্সার এক এক করে আমরা বলবো, এই কোশ্চেনটার অ্যান্সার এক এক করে বলবো। আগে তুমি আমাকে বলো, পৃথিবীতে কি মূলদ আর অমূলদ ছাড়া আর কোনো বাস্তব সংখ্যা নাই? তোমরা আমাকে বলো, পৃথিবীতে কি মূলদ আর অমূলদ ছাড়া বাস্তব সংখ্যা নাই? আছে কি নাই বলো? কোশ্চেন করছি, মূলদ আর অমূলদ সংখ্যা ছাড়া আর কি কোনো বাস্তব সংখ্যা নাই নাকি আছে? আছে নাকি নাই বলো, বলো। মূলদ আর অমূলদ ছাড়া। ওখান থেকে বিকাশে গেলে সমস্যা হয়, এটা অনেকেই বলছে, একটু দেখিও তো। আচ্ছা বলো, মূলদ আর অমূলদ। আচ্ছা, ওই ডিরেক্টলি ভর্তি করাতে না পারলে ওই নাম্বারে কল করে ভর্তি করতে পারেন, 01320820824, ওই নাম্বারে। আছে না নাই? অ্যান্সার হচ্ছে না, নাই। অ্যান্সার হচ্ছে নাই, অ্যান্সার হচ্ছে নাই। কেন? কারণ পৃথিবীতে 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 যদি কেউ বাস্তব সংখ্যা কাউকে যদি হতে হয়, তাহলে তাকে হয় মূলদ হইতে হবে, না হলে অমূলদ হতে হবে। হয় মূলদ হইতে হবে, না হলে অমূলদ হইতে হবে। এর বাইরে কোনো বাস্তব সংখ্যা নাই। তুমি বাস্তব সংখ্যা বললেই ওকে হয় মূলদের মধ্যে পড়তে হবে, না হলে অমূলদের মধ্যে পড়তে হবে। অনেকে বলছে আছে, হ্যাঁ অনেকে বলছে আছে, নাই নাই নাই, আর কোনো বাস্তব সংখ্যা নেই। তাহলে তাহলে তোমাকে কেউ যদি সংজ্ঞা দিতে বলে, এই সংজ্ঞা দিতে বলে যে বাস্তব সংখ্যার সংজ্ঞা দাও, তুমি কি এরকম সংজ্ঞা দিতে পারবা না? রিয়েল নাম্বারের সংজ্ঞা দাও, বাস্তব সংখ্যা কাকে বলে? তোমার এই সংজ্ঞায় পরিপূর্ণ কিনা যে সকল সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা নিয়ে গঠিত সংখ্যার সেটকে, সেট, তোমরা ক্লাস 8-এ সেট কথাটা পড়েছো, সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। মানে মানে ব্যাপারটা হলো এরকম, বাস্তব সংখ্যা কাকে বলে এইটার সংজ্ঞা আমি দিব সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত যেই সংখ্যাটা, সেটাই বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ বা অমূলদ ছাড়া আর কেউ নাই। তাহলে তোমাকে কেউ যদি বলে বাস্তব সংখ্যার সংজ্ঞা দাও, এটাই 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 হয়ে গেছে, আর কিছু লাগে না, আর কিছুই লাগে না। মানে তুমি যদি বাস্তব সংখ্যা যদি বলো, রিয়েল নাম্বার যদি বলো, এর মধ্যে ওই রিয়েল নাম্বারটা হয় রেশনাল হবে, নাহলে ইরেশনাল হবে। পৃথিবীতে এমন কিচ্ছু নাই। হ্যাঁ, বুঝছো? মানে এটা এটা আমরা মাথায় রাখবো, এটা ছাড়া আর কিচ্ছু নাই। হয় সেটাকে বাস্তব হইতে হবে, না হলে কি হইতে হবে? অবাস্তব হইতে হবে। তাহলে এটা ছাড়া আর কিচ্ছু নাই। আসো তাহলে এইবার এইবার আমরা বুঝবো মূলদ কোনগুলা অমূলদ কোনগুলা। এটা বোঝার জন্য প্রথমত মূলদ সংখ্যার আমরা একটু প্রকারভেদ দেখি। মূলদ সংখ্যা কারা, এইটার জন্য তোমাকে আমি যদি বলি মূলদ সংখ্যার মধ্যে পার্ট হচ্ছে দুইটা। মূলদ সংখ্যার মধ্যে পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বারে পার্ট হচ্ছে দুইটা। কি মূলদ সংখ্যায় পার্ট কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটাকে বলি ইন্টিজার। ইন্টিজার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এটাকে বলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা দুই প্রকারের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটার নাম হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে কোনো একটা সংখ্যা যদি মূলদ হতে হয়, তাহলে তাকে হয় পূর্ণ সংখ্যা হইতে হবে, নাহলে মূলদ সংখ্যা হইতে হবে, সরি নাহলে ভগ্নাংশ সংখ্যা হইতে হবে। এই দুটার বাইরে, মানে এই দুটার বাইরে কোনো আবার কি সংখ্যা নাই? মূলদ সংখ্যা নাই। কথা কি বুঝলা? একটা সংখ্যাকে যদি মূলদ হইতে হয়, তাহলে হয় ওকে পূর্ণ সংখ্যা হইতে হবে, নাহলে তাকে ভগ্নাংশ সংখ্যা হইতে হবে। এর বাইরে আর কিছু হইতে পারবে না। ভগ্নাংশ সংখ্যা বলতে দশমিক ভগ্নাংশ হইতে পারে, নরমালি ভগ্নাংশ হইতে পারে, মানে ওকে ভগ্নাংশে পরিণত করা যাইতে হবে।
ঠিক আছে, কথা কি বুঝেছো? তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা সংখ্যা যদি মূলদ হতে হয় তাকে পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন তোমাকে যদি এই কোশ্চেনটা বলি, আচ্ছা পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের জিরো বা নেগেটিভ সংখ্যাও পড়বে কিনা? এই বলো, পড়বে? পূর্ণ সংখ্যায় কি জিরো পড়বে? পূর্ণ সংখ্যা কি জিরো? জিরো কি কোনো পূর্ণ সংখ্যা হবে? ইয়েস অর নো? জিরো কি পূর্ণ সংখ্যা হবে? তোমাকে যদি কোশ্চেন বলি জিরো কি কোনো পূর্ণ সংখ্যা, জিরো কি কোনো পূর্ণ সংখ্যা, অ্যান্সার হচ্ছে ইয়েস, জিরো তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা জিনিস, পূর্ণ সংখ্যার মধ্যে তিন টাইপের পূর্ণ সংখ্যা হইতে পারে। কেউ হইতে পারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কেউ হইতে পারে, কোনোটা হইতে পারে জিরো, কোনোটা হইতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা। তো ইস্যুটা হলো এরকম যে এক সেকেন্ড, ইস্যুটা হলো এরকম যে তোমাদের পূর্ণ সংখ্যা যে আছে, পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, শূন্য হইতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে। হ্যাঁ, এখন দেখো ইস্যুটা এরকম, কথাটা এরকম, যারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন -2, -1, -3, -100, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য মানে তো শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3, 4, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। হতে পারে 50, হতে পারে 100, হতে পারে 500, তাই না? এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমাকে এখন একটা কোশ্চেন, তোমার কাছে কোশ্চেন, তুমি কোশ্চেনটার অ্যান্সার দিবা, তোমরা সবাই অ্যান্সার দাও। এই পোলা পাইন, বলো তো জিরো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নাকি কোনোটা না? বলো। তোমার কাছে আমার কোশ্চেন একটা, তোমার কাছে কোশ্চেন করলাম, শূন্য কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা? শূন্যটা কোন ধরনের সংখ্যা বলো? এ নাম্বার মূলদ, বি নাম্বার অমূলদ, সি নাম্বার কোনটি নয়, কোনটা? শূন্য কোন ধরনের সংখ্যা বলো? পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, অখণ্ড। মূলদ, অমূলদ নাকি কোনটি নয়? মূলদ, অমূলদ নাকি কোনটি নয়, কোনটা? দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো। অখণ্ড সংখ্যা মানে তোমার এক ধরনের সংখ্যা আছে কি ভগ্নাংশ সংখ্যা, মনে করো তোমার আছে 1/2, বললো 5/3, 2.3, হ্যাঁ। তো এই ধরনের সংখ্যাগুলো আছে, 2 পূর্ণ, মনে করো 5/3, এই ধরনের সংখ্যাগুলো কি খণ্ড নাকি অখণ্ড? এগুলো খণ্ডিত সংখ্যা। আর এগুলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা ঋণাত্মক হইতে পারে, জিরো হইতে পারে, ধনাত্মক হইতে পারে। এইটা দেখো ভালো করে, শূন্য, শূন্য একটা আমরা এখান থেকে দেখতেছি, শূন্য একটা পূর্ণ সংখ্যা, আর যত প্রকারের পূর্ণ সংখ্যা আছে তারা মূলদ সংখ্যা। আরে মূলদ সংখ্যা তো, মূলদ সংখ্যার একটা ভাগই তো পূর্ণ সংখ্যা, যতগুলা পূর্ণ সংখ্যা সবই তো মূলদ, যতগুলা ভগ্নাংশ সংখ্যা সেগুলোও মূলদ। তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যেই তো একটা পার্ট শূন্য, তাহলে শূন্য অবশ্যই মূলদ সংখ্যা। কই যাবে? এই মূলদ না হয়ে যাবে কোথায় বলো? মূলদ না হয়ে ওর যাওয়ার কোনো জায়গা আছে? মূলদ না হয়ে কি তার কোনো যাওয়ার জায়গা আছে বলো তো? বলো, মূলদ না হয়ে ওর জায়গা আছে কোথাও যাওয়ার? মানে এই শূন্যটা পূর্ণ সংখ্যা, আবার তার সাথে মূলদ সংখ্যা, তার সাথে আবার বাস্তব সংখ্যা। বিষয়টা হচ্ছে শূন্য একই সাথে পূর্ণ সংখ্যা। একজন বলছে কোনোটি নয়, না না না, কোনোটি নয় না। শূন্য তো পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যাগুলো তো মূলদ সংখ্যা। তার মানে কি শূন্য একটা মূলদ সংখ্যা, শূন্য একটা মূলদ সংখ্যা, আবার শূন্য একটা বাস্তব সংখ্যা। যেমন তোমার যদি বহুপদী সমাপ্তি সূচকে এইরকম কোশ্চেন আসে, শূন্য কোন ধরনের? শূন্য একটি এ এক নাম্বার মূলদ, 2 নাম্বার বাস্তব, 3 নাম্বার পূর্ণ সংখ্যা। ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3,
গ নাম্বার 2 ও 3 আর ঘ নাম্বার 1 2 3 কোনটা সঠিক হবে বলো? কোনটা সঠিক হবে বলো তো? কোনটা সঠিক হবে? শূন্য একটি মূলদ, শূন্য একটি বাস্তব, শূন্য একটা পূর্ণ সংখ্যা, কোনটা কোনটা সঠিক হবে বলো? শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য একটা পূর্ণ সংখ্যা, শূন্য পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, অখণ্ড, তো অখণ্ড সংখ্যা তো হবেই, ঠিক আছে। শূন্য একটা অখণ্ড সংখ্যা তো হবেই। এই অখণ্ড সংখ্যা, শূন্য একটা বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যার মধ্যেই মূলদ, মূলদের মধ্যেই পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাগুলো তো মূলদ সংখ্যা, আবার মূলদ সংখ্যাগুলো তো বাস্তব সংখ্যা। তার মানে এখানে কি, এখানে চারটাই সঠিক, মানে ঘ নাম্বারটা সঠিক। শূন্য একে তো এই যে দেখো শূন্য কই থেকে জার্নি শুরু করছে, শূন্য একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাগুলো আবার বাস্তব সংখ্যা, তার মানে শূন্য একেবারে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। ক্লিয়ার? বুঝেছো? সবাই পারবা? বলো বুঝছো? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা তাহলে আমাদের এই যে শ্রেণী বিভাগটার দিকে তাকাও, শ্রেণী বিভাগটার দিকে তাকাও। মূলদ সংখ্যা দুই প্রকারের, মূলদ সংখ্যার ইংরাজি রেশনাল নাম্বার দুই প্রকারের, সেটা পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। তাহলে তোমাকে তোমাকে আমি যদি বলি, তোমাকে আমি যদি বলি যে কারা আসলে কারা মূলদ সংখ্যা, তাহলে বলতে হবে মূলদ সংখ্যা যদি হইতে হয় তাহলে হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে। হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে, এই দুটার মধ্যে একটা হবে। এখন কিছু কথা বলি তোমাদের, এগুলোর কিছু প্রকাশভঙ্গি আছে। যেমন বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, বলো কি দ্বারা? আর দ্বারা। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, মূলদ কিউ দ্বারা প্রকাশ করা হয়। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাগুলোকে কিউ প্রাইম অথবা কিউসি, কিউসি বলতে কিউ পূরক, এগুলো এগুলো দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কিউ, অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম অথবা কিউসি দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, জেড দিয়ে পূর্ণ সংখ্যা বোঝানো হয়। জেড দিয়ে কি বোঝানো হয়? পূর্ণ সংখ্যা বোঝানো হয়। তার মানে, তার মানে তোমাকে যদি বলা হয় জেড মানে যে পূর্ণ সংখ্যা, এটা বলতে তুমি কি বুঝো? দেখো জেড মানে পূর্ণ সংখ্যা, এই কথা বলতে তুমি কি বুঝো? জেড দিয়ে তোমার কি বোঝানো হচ্ছে বলো? জেড দিয়ে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হবে? কি অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে এখানে মনে করো শূন্য থাকবে, এক থাকবে, দুই থাকবে, তিন থাকবে, চার থাকবে, অখণ্ড সংখ্যা থাকবে। অখণ্ড সংখ্যাগুলো কোনো ভগ্নাংশ সংখ্যা থাকতে পারবে না, এরকম করে চলতেছে, অখণ্ড সংখ্যাগুলো চলছে, এটা যেমন থাকবে। আবার শূন্য থাকবে, ধনাত্মক দিকে যেমন থাকবে 1 2 3 4 5 6 7 8, 1 বিলিয়ন, 1 কোটি, এরকম থাকবে। ঋণাত্মক দিকে -1 থাকবে, -2 থাকবে, -3 থাকবে, মাইনাসের দিকেও ইনফিনিটি পর্যন্ত থাকবে, মানে একবারে শেষ পর্যন্ত থাকবে। এই ধরনের সংখ্যা এরকম করে দিয়ে আমরা ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেই এইটাকে বুঝবো আমরা, এইটাকে বুঝবো আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি জিনিস আছে বলো? পূর্ণ সংখ্যার মধ্যে কি কি জিনিস আছে? একে তো শূন্য আছে, বাম দিকে ঋণাত্মক দিকে এই সংখ্যাগুলো আছে, ধনাত্মক দিকে এই সংখ্যাগুলো আছে। এই জিনিসটাই আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, যে একটা পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকে, ঋণাত্মক থাকে, ধনাত্মক থাকে। বুঝছো? ক্লিয়ার? ওকে, বারবার ওকে। এখন দেখো, এখন কথা হলো এই যে জেড মানে যে পূর্ণ সংখ্যা, জেড দিয়ে যে পূর্ণ সংখ্যা আমরা রিপ্রেজেন্ট করছি, এইদিকে তোমাদের দেখো সব কোশ্চেনের অ্যান্সার এক এক করে আমরা করব, আগে ভালো করে বুঝে নাও। তাহলে পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার ভগ্নাংশ সংখ্যা হইতে পারে মূলদ সংখ্যার মধ্যে। আচ্ছা এখানে আমরা এইবার একটু ফোকাস করি ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে।
এইবার আমরা একটু ফোকাস দিব ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে। কিসের দিকে বলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার। এইদিকে একটু বলবো। বলতো আমি যদি কাউকে বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেইটা কারা? সেইটা কি দেখি তো, বলতো। এইটা কি মনে করো এ নাম্বার অপশনে বললাম -2, বি নাম্বার অপশনে বললাম 0, সি নাম্বার অপশনে বললাম হাফ, ডি নাম্বার অপশনে বললাম কোনোটি নয়। বলতো এগুলা এইটার মধ্যে কোন অ্যান্সারটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা? বলতো কোনটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা? কোনটা হবে? ABCD এর মধ্যে কোনটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে? কোনটাকে তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবা? বলো কোনটা? ইনফিনিটি কি সংখ্যা? বলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে একটাও না। কেন? ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? একে তো পূর্ণ হইতে হবে, আবার প্লাস হইতে হবে। 1 2 3 4 5 6 7 এগুলো শূন্য তো পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক না। ভালো করে বুঝো, শূন্য হচ্ছে নিউট্রাল সংখ্যা। শূন্যের কম গুলাকে বলি আমরা ঋণাত্মক সংখ্যা, শূন্যের বেশি গুলাকে বলি ধনাত্মক। আর শূন্য নিজে হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ, তার মানে শূন্য হবে না। শূন্যের চেয়ে বড় আবার পূর্ণ সংখ্যা হইতে হবে। তার মানে এখানে কোনোটাই না। এ তো ঋণাত্মক সংখ্যা, তাই না। শূন্য তো নিরপেক্ষ সংখ্যা, তাই না। এটা ধনাত্মক সংখ্যা কিন্তু এটা পূর্ণ না, সেই জন্য না। এটার অ্যান্সার হবে ডি নাম্বার। এটার অ্যান্সার হবে ডি নাম্বার, কারণ পূর্ণ সংখ্যা চাইছে তো। এই হাফ কি কোনো পূর্ণ সংখ্যা নাকি? হাফ তো অর্ধেক সংখ্যা, হাফ তো পূর্ণ সংখ্যা না, তাই না? বুঝছো? ক্লিয়ার? বলো বলো, বুঝছো? বুঝছো? ক্লিয়ার হইছো? হাফ তো পূর্ণ সংখ্যা না। হাফ একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এ তো পূর্ণ সংখ্যা না। ওকে, বুঝছো? এখন দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা জিনিসগুলো কোথা থেকে শুরু বলো তো? সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? বলো, সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? বলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট কোনটা? কোনটা? কোনটা সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা? এক। এক থেকে শুরু। এক না? এক না? এক তো এক একটা সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, রাইট? এক। এক হবে, এক দিয়ে শুরু হবে, কারণ শূন্য তো ধনাত্মক না। এক দিয়ে শুরু, তারপরে কি হবে 2, তারপরে কি হবে 3, তারপরে কি হবে 4, এরকম করে চলছে, শেষ পর্যন্ত চলছে। এই যে 1 2 3 4 করে যে চলছে, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে এই জিনিসটাকে এই জিনিসটার যে সেটটা আছে, এই জিনিসটার সেটটাকে রিপ্রেজেন্ট করা হয় আর দিয়ে, সরি, এই জিনিসের সেটকে রিপ্রেজেন্ট করা হয় এন দিয়ে। আর তো হচ্ছে বাস্তব সংখ্যা। এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে বলো? এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে বলো? এন দিয়ে। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। সবাই বলো, এন মানে কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার কথাটার অর্থ কি? ন্যাচারাল নাম্বার কথাটার বাংলা অর্থ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? তাহলে স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমাকে কেউ যদি বলে স্বাভাবিক সংখ্যার সেট, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। তার মানে কেউ যদি তোমাকে বলে স্বাভাবিক সংখ্যার সেট কি, তখন তোমাকে দিতে হবে শুধু এক থেকে শুরু। সেই জিনিসটাতে কি থেকে শুরু হবে বলো? এক থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যার সেট যদি বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা জিনিসটা হচ্ছে এক থেকে শুরু। তার মানে আমরা একটু এই জায়গায় যাই। এই যে দেখো, এই যে পূর্ণ সংখ্যার মধ্যে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকেই তুমি বলবা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকেই তুমি বলবা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কথা কি বুঝেছো? ক্লিয়ার? সবাই বুঝছো? পারবা? এন ফর ন্যাচারাল নাম্বার। বুঝলা? তাহলে তাহলে আমরা একটু জিনিসটাকে আমরা আরেকবার একটু দেখি। তাহলে আমাদের প্রথমে ছিল কি? প্রথমে ছিল হচ্ছে বাস্তব সংখ্যা। প্রথমে ছিল আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কত প্রকারের?
বাস্তব সংখ্যা কত প্রকারের? দুই প্রকারের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। মূলদের মধ্যে পূর্ণ সংখ্যা পড়বে, ভগ্নাংশ সংখ্যা পড়বে। যাদেরকে তুমি পূর্ণ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা সবই মূলদ। পূর্ণ অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা সবই মূলদ। পূর্ণ অথবা ভগ্নাংশ যে কোনো একটাতে প্রকাশ করতে পারবা, তারা সবাই মূলদ। যাদেরকে পূর্ণ বা ভগ্নাংশে প্রকাশ করতে পারবা না তারাও মূলদ। বুঝছো? পূর্ণ বা ভগ্নাংশে প্রকাশ করতে পারলেই মূলদ। এবং পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা, সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, -1 সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, রাইট। ওকে, আচ্ছা এখন দেখো, এখন খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা শিখব। খুবই ইন্টারেস্টিং জিনিস শিখব। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে তোমাদের এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যে তোমরা পড়লা, এগুলো যে তুমি পড়লা, এগুলোর মধ্যে তোমাদের অনেক সময় কোশ্চেনের মধ্যে থাকে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যার সংজ্ঞা কি, অমূলদ সংখ্যার সংজ্ঞা কি, এরকম থাকে। মনে করো মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি, কাকে বলে এটা। দেখো, বইয়ের সংজ্ঞাটা বুঝে নাও। অনেকে বইয়ের সংজ্ঞা আছে বুঝে না, কি হয়েছে এখানে, ঘটনা কি হয়েছে। দেখো, ভালো করে মনোযোগ দাও। একটা জিনিস মনে রাখবা যে মূলদ সংখ্যাকে, তুমি একটা চিন্তা করো তো, মূলদ সংখ্যা যদি হইতে হয় তাকে হয় পূর্ণ হইতে হবে, নাহলে ভগ্নাংশ হইতে হবে। তাহলে মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাইতে হবে। কেন? আচ্ছা তুমি আমাকে বলো তো, পূর্ণ সংখ্যাকে কি তুমি p/q আকারে প্রকাশ করতে পারো? হ্যাঁ পারি। মনে করো 5 মানে কি 5/1, পারি তো। মনে করো p এর মান 5, এই যে দেখো p এর মান 5 আর q এর মান 1, তাহলে 5 একটা পূর্ণ সংখ্যা, একেও কিন্তু আমি p/q আকারে প্রকাশ করতে পারি। আর ভগ্নাংশকে তো p/q আকারে প্রকাশ করতেই পারি। যেই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে z এর সদস্য, মানে p আর qটা হচ্ছে এলিমেন্ট অফ z। এলিমেন্ট অফ z মানে z মানে কি? z মানে কি বলছিলাম? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। p আর q যাতে z হয়, মানে এটা একটা পূর্ণ সংখ্যা যাতে হয়, এবং q এর মান যাতে 0 না হয়। কারণ q এর মান যদি 0 হয়, q এর মান যদি 0 হয়ে যায়, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অবাস্তব সংখ্যা পাওয়া যায়। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অবাস্তব সংখ্যা পাওয়া যায়। তাহলে অবাস্তব তো হওয়া যাবে না, কারণ বাস্তব সংখ্যার মধ্যে তো মূলদ সংখ্যাটা। কোনো কিছুকে 0 দিয়ে যদি তুমি ভাগ করো, অসংজ্ঞায়িত চলে আসবে। এটা অসংজ্ঞায়িত, এটা চলে আসবে অসংজ্ঞায়িত। তাই নিচেরটার মান 0 হওয়া যাবে না, কিউ এর মান 0 হওয়া যাবে না। তাহলে তাহলে আমাদের বিষয়টা হলো এরকম, কারণ z এর মধ্যে তো 0 আছে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে pq এলিমেন্ট অফ z, এলিমেন্ট অফ z মানে কি? z মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ থাকতে পারে, 0 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো থাকতে পারে। কিন্তু নিচেরটা 0 হওয়া যাবে না, কিউ এর মান 0 হওয়া যাবে না। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। হ্যাঁ, z মানে ইন্টিজার, এটা পূর্ণ সংখ্যা। z মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এটা কিন্তু নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, আবার 0 হইতে পারে। কিন্তু উপরেরটা 0 হইলেও চলবে, কারণ 0/সামথিং মানে তো 0। 0/0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 পাওয়া যায়, এবং সেই 0টা তো একটা মূলদ সংখ্যা। কিন্তু 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা আর কি হয় না, সেটা কিন্তু আর বাস্তব সংখ্যা থাকে না। বুঝছো? অবাস্তব সংখ্যা কি? আচ্ছা, অবাস্তব সংখ্যা পরে আমরা আলোচনা করব। হ্যাঁ, এটা নিয়ে আলাপ আলোচনা পরে করব। ওকে, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে তাহলে খেয়াল করো, তাহলে আমরা যে জিনিসটা পাবো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q এলিমেন্ট অফ z, z মানে কি? পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল 0, সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। মানে একটা জিনিস বুঝো, এই জিনিসটা সংজ্ঞাটা কোথা থেকে আসছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই সংজ্ঞাটা কিন্তু আসছে, মূলদ সংখ্যা মূলত দুই প্রকারের, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যদি পূর্ণ সংখ্যা হয়, মনে করো 3 মানে 3/1, p/q আকারে প্রকাশ করা গেল। দুইটা
মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল। আর মনে করো হাফ, হাফ মানে পি মানে 1 আর কিউ মানে 2, এটা কি রাসেল সরকার একটা একটা সংজ্ঞা লিখছে, যে সকল ওয়ানের চেয়ে বড়, ও যে সকল সংখ্যা ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মূলদ সংখ্যা বলে। ভাইয়া ওটা মূলদ সংখ্যা না, ওটা মৌলিক সংখ্যা, একটু ভুল হচ্ছে। ওটা মূলদ সংখ্যা না, ওটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? ওটা মূলদ সংখ্যা না, ওটা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, কিউ কখনো শূন্য হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা উল্টাটা, অমূলদ সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ এলিমেন্ট অফ জেড, কিউ নট ইকুয়াল 0, এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা এই হচ্ছে মূলদ অমূলদের মধ্যে সম্পর্ক বা সংজ্ঞাটা। এখন এখন আমরা যেটা করব সেটা হলো যে যে কোনো সংখ্যা, এটা এটা একটা আমরা স্টেটমেন্ট পড়ব। স্টেটমেন্টটা হচ্ছে এরকম। আচ্ছা, আপনারা আমাকে বলেন দেখি, এই সবাই সবাই দেখো, সবাই দেখো, বলো পোলাপাইন, বলো দেখি। মনে করো 0.3 আছে, এই 0.3 কে তুমি কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? ইয়েস অর নো? পারবা? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? ইয়েস অর নো? পারবা? 0.3 এটাকে পারবা? 0.3 আছে মনে করো সংখ্যাটা, পারবা? হ্যাঁ পারবো। কিভাবে? 0.3 মানে 3/10, পারবো না? তার মানে একটা দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে সেই জিনিসটা একটা মূলদ সংখ্যা হয়, কারণ যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এখানে না, যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তারা মূলদ সংখ্যা, যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কারণ মৌলিক সংখ্যা মানে আমাদের দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখন ইন্টারেস্টিং একটা কথা শুনো, খুবই ইন্টারেস্টিং একটা কথা শুনো, খুবই ইন্টারেস্টিং কথা শুনো। কিছু কিছু সংখ্যা আছে, এই যে দশমিক সংখ্যা, যখন তুমি দেখবা দশমিক সংখ্যার দেখলে তোমাদের দুইটা জিনিস মাথায় আসতে হবে, কিছু সংখ্যাগুলা সসীম দশমিক সংখ্যা, কিছু সংখ্যাগুলা সসীম দশমিক সংখ্যা, এবং কিছু সংখ্যাগুলা অসীম দশমিক সংখ্যা। কিছুগুলা সসীম, কিছুগুলা অসীম। দশমিক সংখ্যার মধ্যে দুইটা পার্ট আছে, কিছুগুলা সসীম দশমিক সংখ্যা, কিছুগুলো অসীম দশমিক সংখ্যা। মানে কি? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে কিছুগুলাতে এটা হচ্ছে সসীম আর এটা হচ্ছে অসীম। সসীম দশমিক মানে যাদের দশমিকের পরে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আছে, এটাতে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এটাতে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এইটাতে দশমিকের পরে মনে করো 1 2 3 4 5 6টা অঙ্ক আছে। যাদের দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদেরকে তুমি বলবা সসীম দশমিক সংখ্যা। মানে দশমিকের পরে জয়টা অঙ্ক আছে তুমি ওটা গুণে শেষ করতে পারবা, সেটাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। এই সসীম দশমিক সংখ্যাগুলা এরা সবাই মূলদ সংখ্যা। কেন? এদেরকে ইচ্ছা করলেই তুমি ভগ্নাংশে পরিণত করতে পারবা। যেমন 0.23, এটাকে তুমি 23/100 করতে পারবা। এইটা মানে 0.1 মানে তুমি 1/10 করতে পারবা। এইটা মানে 234,852/1 2 3 4 5 6, তো এরকম করে লিখতে পারবা। তার মানে জিনিসটা এরকম, যতগুলো সসীম দশমিক আছে তাদেরকে তুমি ইচ্ছা করলেই ভগ্নাংশ করতে পারবা। সেই জন্য এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সবাই বলে এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, এক সেকেন্ড।
এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সসীম দশমিক সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝছো? কারণ এদেরকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। অসীম দশমিক সংখ্যাটা দুই প্রকারের। অসীম দশমিক সংখ্যা দুই প্রকারের। অসীম দশমিক সংখ্যা দুই প্রকারের। একগুলাকে বলা হয় আবৃত অসীম দশমিক, আবৃত অসীম দশমিক। আরেকগুলাকে বলা হয় অনাবৃত অসীম দশমিক। আবৃত আর অনাবৃত অসীম দশমিক সংখ্যা দুই প্রকারের। আবার বুঝো, এই সসীম দশমিক, যার দশমিকের পরে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আছে, এদেরকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতেই পারবা। মানে যতগুলাই দশমিকের পরে সংখ্যা থাকবে এগুলাকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। তার মানে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর আরেকটা হচ্ছে অসীম দশমিক। অসীম দশমিক দুই প্রকারের, একটা আবৃত অসীম দশমিক, আরেকটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক। আবৃত অসীম দশমিক মানে, আচ্ছা এই সবাই কি বুঝতেছো? সবাই কি বুঝছো এই পর্যন্ত? একটু বলো ক্লিয়ার কিনা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। একগুলো আছে দশমিকের পরে যদি নির্দিষ্ট পরিমাণ অঙ্ক থাকে। এক সেকেন্ড একটু ওয়েট করো তো, 1 মিনিট। এই তোমরা সবাই রুমের ভিতর ঢুকো, সবাই রুমের ভিতর ঢুকো, রুমের ভিতর ঢুকো, ক্লাসে নিতে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, একটা হচ্ছে সসীম দশমিক, আরেকটা হচ্ছে অসীম দশমিক। মানে সসীম দশমিক মানে দশমিকের পরে কি, দশমিকের পরে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আছে, এদেরকে সবাইকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। তার মানে মূলদ। ভগ্নাংশে প্রকাশ করা গেলেই তো মূলদ, তাই না? ভগ্নাংশে প্রকাশ করা গেলে কি মূলদ। এখানে অসীম দশমিক দুই প্রকারের, একটা আবৃত অসীম দশমিক, একটা অনাবৃত অসীম দশমিক। আবৃত মানে বারবার রিপিটেশন যাদের আসে। মনে করো তোমাকে আমি বললাম 0.333333 আজীবন চলছে, আজীবন চলছে, এটা হচ্ছে অসীম দশমিক। মানে এরপরে দশমিকের পরে তিন যে আছে, কয়টা তিন আছে আমরা জানি না, হাজার কোটি লক্ষ কোটি অসীম সংখ্যক তিন আছে, তিন আছেই, চলতেছেই, এটা বলে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এটা হচ্ছে একটা অসীম দশমিক। কিন্তু এই তিনটাই বারবার রিপিটেশন হচ্ছে, তার মানে একে লেখা যায়, যার জিনিসে রিপিটেশন হয় তার উপরে একটা ফোঁটা দিয়ে পৌনপুনিক দেওয়া হয়, এটাকে বলা হয় আবৃত অসীম দশমিক। যদি বারবার রিপিটেশন আসে কারো, একে বলা হয় পৌনপুনিক। যেটা বারবার রিপিটেশন আসে এটাকে বলা হয় পৌনপুনিক, এটাকে বলে আবৃত অসীম দশমিক। এটাকে বলে আবৃত অসীম দশমিক। বলো এটাকে কি বলে? আবৃত অসীম দশমিক। আরেকবার দেখো, মনে করো তোমাকে আমি বললাম 0.2, মনে করো আমি বললাম 0.777777 এগুলো বলছি আমি, চলছে তো চলছে, এটাকে বলবো 0.7 এর উপর পৌনপুনিক। মনে করো আমি বললাম 1.232323 চলছে তো চলছে, বারবার রিপিটেশন হচ্ছে। 1 এর পরে 1.23 এর পরে 2 আর 3 এর উপর পৌনপুনিক, মানে 2 আর 3 এর উপর পৌনপুনিক মানে 2 3 বারবার করে রিপিট হচ্ছে, এগুলোকে বলে আবৃত অসীম দশমিক। যারা বারবার রিপিট হয়, যারা বারবার রিপিট হয় এগুলোকে বলে পৌনপুনিক দেওয়া, পৌনপুনিক সংখ্যা, এদেরকে বলে আবৃত অসীম দশমিক। এবং যে কোনো, শুনে তোমরা অবাক হবে যে কোনো পৌনপুনিক যুক্ত সংখ্যা মানে আবৃত অসীম দশমিক সংখ্যা, এদেরকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। এবং এটা আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তুমি ভগ্নাংশে প্রকাশ করবা, এটা আমি শেখাবো তোমাদেরকে। এদেরকে যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাই এরাও মূলদ সংখ্যা। মানে এরা যদিও অসীম দশমিক, কিন্তু আবৃত অসীম দশমিক হইলে এরা মূলদ সংখ্যা হবে, কারণ এদেরকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। সিস্টেম আছে ভগ্নাংশে প্রকাশ করার, নিচে 9 0 হাবিজাবি দিয়ে সিস্টেম আছে, সহজ সিস্টেম, কঠিন কিছু না, সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী তুমি করে ফেলতে পারবা। তার মানে এগুলোকে বলবো আমরা কি, মূলদ সংখ্যা, কারণ এদেরকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। আরেক ধরনের অসীম দশমিক সংখ্যা আছে, এগুলোর কোনো মিল নাই কিন্তু অসীম সংখ্যক আছে। যেমন তোমাকে কেউ যদি বলে যে 2.1529 এরপরে দশমিক ডট ডট দিল, কোনো জিনিসের মিল নাই, চলছে চলছে, কোনো মিল টিল নাই। অথবা কেউ যদি বলে যে 3.10 তিনটা জিরো, এরকম করে মিল নাই, মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে না, এখানে 10 হয়েছে তারপরে 100 1000 এরকম করে হচ্ছে, এগুলাকে বলবো আমরা অনাবৃত অসীম দশমিক। যেটা রিপিটেশন নাই, এটা রিপিটেশন নাই কিন্তু
অসীম দশমিক, এদেরকে 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 তুমি কখনো কি করতে পারবা না, ভগ্নাংশে প্রকাশ করতে পারবা না। তাই এদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এগুলো কি সংখ্যা? এগুলো অমূলদ সংখ্যা। এদের মধ্যে কারা পড়ে? এদের মধ্যে কিছু স্পেসিফিক জিনিস পড়ে, যেমন পূর্ণবর্গ নয় এমন কিছুর বর্গমূল করলে, পূর্ণবর্গ নয় এমন কিছুর বর্গমূল করলে, মনে করো তুমি √2, পূর্ণবর্গ কাকে বলে? মনে করো 2 এর বর্গ 4, 4 এর বর্গমূল করলে 2 আসবে। এইটা 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে 2 আসবে, এর বর্গমূল করলে 2 আসবে। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে 3 আসবে। কিন্তু 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, কারো বর্গ করলে 2 আসে না। পূর্ণবর্গ না এমন কারো বর্গমূল যদি করতে থাকো, এটা আজীবন চলতে থাকবে, এর কোনো শেষ টেস নাই। 1.4142 এরকম করে চলতে 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 শেষ হয়ে যাবে। তুমি আজকে শুরু করবা, তোমার জীবনের শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু এই দশমিক সংখ্যা তোমার শেষ হবে না, দশমিকের পরে এটা শেষ হবে না। পূর্ণবর্গ নয় এমন কিছুর বর্গমূল করলে এই টাইপের সংখ্যা পাওয়া যায়, এই টাইপের সংখ্যা পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে, এগুলো হচ্ছে অনাবৃত অসীম দশমিক সংখ্যা। এগুলো হচ্ছে কি সংখ্যা? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সেই জন্য কারণ এদের তুমি যদি বর্গমূল করো, তুমি দশমিকের পরে এগুলো চলতেই থাকবে। এছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে, যেমন পাই একটা অমূলদ সংখ্যা। পাইয়ের মানও, পাইয়ের মান কত? আমরা পাইয়ের মান সুবিধার জন্য অনেকে ধরি 3.1416, এগুলো তো সুবিধার জন্য, বা 22/7 ধরি না। কিন্তু পাইয়ের অ্যাকচুয়াল মান কত বলো? আমি যদি বলি পাইয়ের অ্যাকচুয়াল মান দশমিকে তোমাকে দেখাইতে যদি বলি, হ্যাঁ, আমি যদি বলি যে পাইয়ের ভ্যালু আপ টু, মনে করো 1 মিলিয়ন প্লেস পর্যন্ত তোমাকে দেখাইতে বললাম। দেখো দেখো দশমিকের পরে এই যে, হ্যাঁ, মনে করো এইটাই রিড মোড আছে, আচ্ছা দিলাম। এই যে দেখো শুরু হইছে 3 পয়েন্ট, দেখতে পাচ্ছ? এই পোলাপাইন দেখতে পাচ্ছ তোমরা? দেখো এই যে দশমিকের পরে জিনিসটা যে শুরু হইছে। আরে কোথায় গেল? কি হলো এটা? ভ্যালু অফ পাই দিলাম, যে পাই ভ্যালু, সেইটাই দেই। এই যে দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারবা। ভ্যালু অফ পাই 3.141592653589, এই যে চলছে, এর কোনো শেষ নাই, চলছে। আমরা অনেক সময় হিসাবে সুবিধার্থে কি করি? হিসাবে সুবিধার্থে আমরা কি করি? অনেক সময় আমরা ধরি 3.14 কে পাইয়ের ভ্যালু ধরি। অনেক সময় 3.14159 আছে, এই 159 এর জায়গায় আমরা সুবিধার্থে 3.1416 ধরি। অনেক সময় এটাকে 22/7 ধরি। কিন্তু এগুলো একটাও অ্যাকুরেট না, কারণ এইভাবে লিখলে এটা অমূলদ সংখ্যা। অ্যাকুরেট হচ্ছে এটা একটা মূলদ সংখ্যা, পাই হচ্ছে একটা মূলদ সংখ্যা, সরি, এগুলো এইভাবে করে ধরলে এটা মূলদ সংখ্যা হয়ে যায়, কিন্তু পাই একটা অমূলদ সংখ্যা। পাই কি একটা অমূলদ সংখ্যা, এর কোনো শেষ নাই। কথা কি বুঝলা? আমাকে জানাও, সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বুঝেছো? পাইয়ের এই যে মানটা যে আছে, এর কিন্তু কোনো শেষ নাই। পাই একটা অমূলদ সংখ্যা। এরকম আরো আছে, একটা অমূলদ সংখ্যা। তোমরা যখন লগ পড়বা, লগ বা লন, ন্যাচারাল লগারিদম, এগুলো যখন পড়বা তখন সংখ্যাটা বুঝাবো। খুবই মজাদার জিনিস। তো এই কারণে এগুলো হচ্ছে কি সংখ্যা বলো? এগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। তাহলে আমাদের দশমিক সংখ্যা দুই প্রকারের, সসীম, অসীম। সসীম দশমিক সবাই মূলদ। অসীম দশমিকের মধ্যে যাদের পৌনঃপুনিক আছে তারা মূলদ, মানে আবৃত অসীম দশমিকটা মূলদ। অনাবৃত অসীম দশমিক এগুলো হচ্ছে অমূলদ। অনাবৃত অসীম দশমিক এগুলো হচ্ছে অমূলদ। বুঝছো? অনাবৃত অসীম দশমিকটা হচ্ছে অমূলদ। এখন তোমার ঠিক আছে, আজকে প্রথম দিন, আজকে আমরা আর লেন্দি করছি না। তোমাদের নেক্সট ক্লাসে শেখাবো কিভাবে করে পৌনঃপুনিক সংখ্যা থেকে
ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করা যায়। যেমন এখানে আমার এই যে পৌনঃপুনিক সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়, এগুলো কিন্তু এমসিকিউ আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, এগুলো শিখবো। আবার পৌনঃপুনিক সংখ্যার গুণটুন শিখবো, পৌনঃপুনিক সংখ্যার ভাগ শিখবো। তারপরে আমরা লিখিত পরীক্ষায় আসা কোশ্চেন শিখবো, লিখিত বলতে হচ্ছে সৃজনশীলে আসার কোশ্চেন গুলো শিখবো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্তই। তবে তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু কোর্সটাতে যারা এখনো ভর্তি হও নাই, তোমরা ওই নাম্বারে, এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো, 01320820824। আর ক্লাস 9-10 এর জন্য মোট 7টা কোর্স সাবজেক্টের উপরে ক্লাস নেওয়া হচ্ছে। তুমি একেবারে aloron.xyz লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হইতে পারো। এই যে দেখো, এখানে নবম দশম শ্রেণীর কোর্সে আমি তোমাকে একটা মজার কাহিনী দেখাই। এটাতে তুমি যদি গণিত কোর্সগুলোর ফি হচ্ছে 1250 টাকা করে, আর বাকি কোর্সগুলোর ফি হচ্ছে 1000 টাকা করে। এটা 1 বছরের জন্য, এটা কিন্তু আর একবার দিলে আর দিতে হবে না। যেমন আইসিটির 1000 টাকা, দেখো 1000 টাকা পেমেন্ট, 7টার মধ্যে একটা নিলা মনে করো, 7টার মধ্যে 2টা নিলে 2000 টাকা, 7টার মধ্যে 3টা নিলে 3000, 7টার মধ্যে 4টা নিলে 4000। এইবার দেখো 5টা নেওয়ার পরে 4টা নিলা 5টা নিলে 5000, এরপরে তো আরো 1200 টাকা অ্যাড হবে না? এইবার তুমি যদি নাও আর কোনো টাকা অ্যাড হবে না, 5000-এর উপরে কোনো টাকা আর অ্যাড হবে না। তবে 7টা কোর্স তুমি 5000 টাকায় নিতে পারবা, 7টা কোর্স তুমি 5000 টাকায় নিতে পারবা, বুঝছো? 7টা কোর্স তুমি একসাথে 5000 টাকায় নিতে পারবা। তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোতে এবং কেমিস্ট্রি এগুলোতে আমি মেইনলি ক্লাস দিব সবগুলো। একজন বলছে শর্ট করে একটু বুঝাই বলি। আচ্ছা, শর্ট করে বুঝাই বললে জিনিসটা শেষে সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে এটা, সামারি হচ্ছে এটা যে যাদের দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ অঙ্ক আছে, তাদেরকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবা, তাই এরা মূলদ সংখ্যা। যদি বারবার রিপিটেশন আসে, একই জিনিস বারবার রিপিট হয়, সেগুলাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা, এদেরকেও ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাই এরা মূলদ সংখ্যা। কিন্তু যদি রিপিটেশন না আসে, র্যান্ডম নাম্বার আসে, 1 5 2 না হাবি জাবি নাম্বার আসে, এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তাহলে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তার মধ্যে কোনো কিছুর যদি রুট থেকে যায়, রুট যদি থেকে যায়, তাহলে রুট থেকে গেলে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, রুট থেকে গেলে। কারণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, বুঝছো? ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে আনোয়ার, সমস্যা নাই। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।